ওয়েলকাম স্টুডেন্ট। আজকে দেখো তোমাদের আলোচনায় এসেছি ক্লাস 11-এর পরমাণুর গঠন অধ্যায় বোর পরমাণু মডেল। এর আগে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করে এসেছি এবং রাদারফোর্ড পরমাণু মডেলে দেখো বেশ কয়েকটা ত্রুটি পাওয়া গেছিল। কি মূলত রাদারফোর্ড পরমাণু মডেল পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেনি, অর্থাৎ ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের উপর পড়ছিল বা নিউক্লিয়াসের উপর ঝাঁপিয়ে পড়ছিল এবং পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি। সেই ত্রুটি লক্ষ্য করে ঠিক রাদারফোর্ড পরমাণু মডেলের ঠিক 2 বছর পরে বিজ্ঞানী বোর প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে একটা পারমাণবিক মডেল রচনা করলেন, যেটাকে আমরা বলি বোর পরমাণু মডেল। বোর মডেলটা কেবলমাত্র পরমাণুর গঠনের নিউক্লিয়াস বহির্ভূত অংশের সম্পর্কেই আলোচনা করা হয়েছে। কারণ এখানে দেখো রাদারফোর্ড মডেলের যে ত্রুটিটা এসেছিল সেখানে নিউক্লিয়াস সম্পর্কে কোনো ত্রুটি আসেনি। ত্রুটি এসেছিল কোথায়? নিউক্লিয়াস বহির্ভূত অংশ অর্থাৎ ইলেকট্রন অঞ্চলের ত্রুটি সম্পর্কে আমরা পেয়েছি। ফলে বোর মডেলটাও শুধুমাত্র ওই অংশের আলোচনা আছে, কারণ বোর মডেলটা ছিল রাদারফোর্ড মডেলের সংশোধন। বোর মডেলটা দেখো কতগুলো তত্ত্বের উপর নির্ভরশীল, পরপর তোমাদের আলোচনা করা হচ্ছে। খেয়াল করো, বোর প্রথম কি বলল? প্রথম তত্ত্ব বলল যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিপাশে ঘোরে। রাদারফোর্ড যেটা বলেছিল কথাটা ঠিক, কিন্তু ইলেকট্রনগুলো যে কোনো পথে নিউক্লিয়াসের চারিপাশে ঘুরতে পারে না, কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে নিউক্লিয়াসের চারিপাশে ঘোরে। এবং যে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরে সেই ঘোরার সময় ইলেকট্রনগুলোর শক্তি নির্দিষ্ট থাকে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথগুলোকে বলা হচ্ছিল কক্ষপথ। তাহলে বোর প্রথম কি বলল? এক নম্বরে বলল ইলেকট্রনগুলি কোথায় ঘোরে? নিউক্লিয়াসের চারিপাশে। নিউক্লিয়াসের চারিপাশে কেবলমাত্র কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে। তাহলে দেখো কি করলো, তাদের ব্যাসার্ধের বৃত্তপথটা নির্দিষ্ট করলো, অর্থাৎ কোন পথে তারা ঘুরবে। তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথেই ঘোরে যেখানে ইলেকট্রনের শক্তি স্থির, অর্থাৎ ওই কক্ষপথে ঘোরার সময় তোমার কি আছে? ইলেকট্রনের শক্তি স্থির থাকবে, বা ওই বৃত্তপথে ঘোরার সময় ইলেকট্রনের শক্তি স্থির থাকবে। এবং বৃত্তপথ গুলিকে বলা হয় কক্ষ। এবং এই একটা নির্দিষ্ট কক্ষে ঘোরার সময় যেহেতু ইলেকট্রনের শক্তি স্থির, সেই জন্য এই কক্ষগুলিকে বলা হয় স্থির ইলেকট্রনীয় কক্ষপথ বা সুস্থির কক্ষপথ। ভালো করে খেয়াল করে, সুস্থির কক্ষপথ এখানে কি কারণে বলা হয়েছে? কারণ বলা হয়েছে ওই কক্ষপথে ইলেকট্রনের শক্তি স্থির, কিন্তু ওই কক্ষপথে ইলেকট্রন গুলো স্থির থাকে। বলছে এই যে কেবলমাত্র কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে। দেখা গেছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এটা নিউক্লিয়াস ধরলাম, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কিরকম হয়? এরকম কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে পারে। এইরকম ক্রমবর্ধমান ব্যাসার্ধের 7টি বৃত্তপথে ঘোরে।
সাত এরকম দেখো ক্রমবর্ধমান ব্যাসার্ধের কি হয়, 7টি বৃত্তপথে হয়, যাদেরকে তোমার কি হয়েছিল নির্দিষ্ট বর্ণ দ্বারা চিহ্নিত করা হয়েছিল, কে, এল, এম, এন, ও, পি, কিউ, এবং এদেরকে পরপর নিউক্লিয়াস থেকে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়েছে 1, 2, 3 করে, অর্থাৎ প্রথমটা 1 নম্বর, তারপরেরটা 2, 3, 4, 5, 6, 7। যে সংখ্যাগুলোকে দেখবি আমরা পরে জানবো। তাহলে কি হলো, বললো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে এবং ওই ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরার সময় ইলেকট্রনগুলোর শক্তি কি থাকবে, স্থির থাকবে। 2 নম্বরে দেখো কি বললো, বললো একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরার সময় ইলেকট্রন কি করে, কোনো সৌরভ শক্তির শোষণ বা বর্জন করে না। তাহলে কক্ষপথে ঘোরার সময় নির্দিষ্ট কক্ষপথে বা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তির শোষণ বা বর্জন করে। এখান থেকে দেখো আমরা পরমাণু স্থায়িত্ব পেয়ে যাচ্ছি। তাহলে কি বললো প্রথমে, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে, এই যে বৃত্তপথ এদের মাঝের কোনো পথে ইলেকট্রন ঘুরবে না, এখানে ইলেকট্রনের শক্তি স্থির থাকে এবং এই ব্যাসার্ধের বৃত্তপথে ইলেকট্রনগুলো ঘোরার সময় কি হয়, কোনরূপ শক্তির শোষণ বা বর্জন করে না। তাহলে দেখো শক্তির শোষণ বর্জন যদি না করে একটা বৃত্তপথে ঘোরার সময়, তাহলে ইলেকট্রন কখনোই শক্তি বর্জন করে কি হবে, নিউক্লিয়াসের উপরে ঝাঁপিয়ে পড়বে না। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, পরমাণুর ইলেকট্রনীয় গঠনের তার স্থায়িত্ব ব্যাখ্যা করে দিতে পারছি। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের উপরে ঝাঁপিয়ে পড়ছে না, ঠিক আছে। এরপরে দেখো থার্ড পয়েন্ট থেকে আমরা কি পাচ্ছি, থার্ড পয়েন্ট থেকে আমরা পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারবো। থার্ড পয়েন্টটা কি বললো দেখো, ঠিক এর উল্টোটা, এতে কি বলেছিল, কোনরূপ শক্তির শোষণ বা বর্জন করতে পারবে না। থার্ড পয়েন্টটা বললো হ্যাঁ শক্তির শোষণ বা বর্জন করতে পারবে। কি করবে, শক্তির শোষণ করে কি করতে পারে, ইলেকট্রন এই নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে যেতে পারে, অর্থাৎ কক্ষপথ পরিবর্তন করতে পারে। তার আগে দেখো এই যে কক্ষপথগুলো আছে, এখানে বলেছিলাম কক্ষপথে ইলেকট্রনের শক্তি স্থির, অর্থাৎ এক একটা কক্ষপথে ইলেকট্রনের শক্তি স্থির, যেটা ওই কক্ষপথের শক্তি। এবং এই পরমাণুগুলোর যে কক্ষপথগুলো আছে তাদের ব্যাসার্ধ যত বাড়তে থাকে, তাদের ক্ষেত্রে ইলেকট্রনগুলোর কি হয়, বা ওই কক্ষপথে অবস্থিত ইলেকট্রনগুলোর শক্তি কি হয়, বাড়তে থাকে। ফলে ইলেকট্রনগুলো কি হচ্ছে, বাহ্যিক উৎস থেকে শক্তি শোষণ করতে পারে, শক্তি শোষণ করে কি হবে, কোনো একটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। এই পরমাণুর ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন তাকে বলা হয় তোমার কিছু উত্তেজিত অবস্থা বা এক্সাইটেড স্টেট। এই এক্সাইটেড স্টেটে কি হয়, ইলেকট্রন বেশিক্ষণ স্থির থাকতে পারে না, শক্তির সরবরাহ বন্ধ করলেই আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসছে। এবং নেমে আসার সময় কি হয়, আগে যতটা শক্তি শোষণ করেছিল ঠিক ততটাই শক্তি তোমার কি হবে, বর্জন করবে। তাহলে আমরা কি দেখলাম, যে ইলেকট্রনগুলো একটা তোমার শক্তির শোষণ বা বর্জন করতে পারে কখন, যদি একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায়। নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গেলে তোমার কি আছে, বা উচ্চ শক্তির কক্ষপথে গেলে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে কোয়ান্টাম আকারে। ঠিক একইভাবে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন কি হচ্ছে, আবার যখন নিম্ন শক্তি স্তরে নেমে আসে সম পরিমাণ ইলেকট্রন বর্জন করে। থার্ড তাহলে কি বললো, তৃতীয়টা বললো ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি শোষণ করে নিম্ন শক্তির কক্ষপথ থেকে
উচ্চ শক্তির কক্ষপথে যায়, আবার শক্তি বর্জন করে উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে আসে। হয়েছে? তাহলে কি বললাম, শক্তি শোষণ করে কি হয়, নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে যেতে পারে, আবার উচ্চ শক্তির কক্ষপথ থেকে কি হয়, শক্তি বর্জন করে নিম্ন শক্তির কক্ষপথে নেমে আসতে পারে। দেখো, যদি আমরা এরকম ধরে নিই যে ইলেকট্রনের ক্ষেত্রে যখন প্রথম কক্ষপথে ঘটছিল তার শক্তি E1, দ্বিতীয় কক্ষপথে ঘটছিল E2, তৃতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি E3। তাহলে যদি একটা ইলেকট্রন E2 থেকে E1 এ নেমে আসে, তাহলে তাদের ক্ষেত্রে শক্তির পার্থক্য কত হবে? E2 থেকে E1 এ এলে কত হবে? ডেল্টা E সমান কত হবে? E2 মাইনাস E1, অর্থাৎ ওই দুটো কক্ষপথের মধ্যে শক্তির পার্থক্য, যেটা যখন 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বরে নেমে আসবে তখন সে শক্তি বর্জন করবে। কতটা শক্তি বর্জন করবে? ওই দুটি কক্ষপথের মধ্যে শক্তির যে পার্থক্য, তাহলে সেটা আচ্ছা, এটা ডেল্টা E1 বললাম, এটা কত হবে তোমরা কি জানো? H নিউটাকে আমরা নিউ1 বলছি। আবার যদি এরকম হয় E3 থেকে E2 তে আসে, তাকে আমরা ডেল্টা E2 বলি, তাহলে সেটা কত হবে? E3 এবং E2 কক্ষপথের মধ্যে যে শক্তির পার্থক্য সেটার সঙ্গে সমান, অর্থাৎ E2 বাই মাইনাস E1, সেটাকে বললাম ডেল্টা নিউ2। এখন দেখো, এই যে কক্ষপথের মধ্যে শক্তির পার্থক্য, এটা নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ E2 এবং E1 এর মধ্যে শক্তির পার্থক্য নির্দিষ্ট, আবার E3 ও E2 এর মধ্যে শক্তির পার্থক্য নির্দিষ্ট। ফলে সে কি করবে? নির্দিষ্ট পরিমাণ শক্তি বর্জন করবে। ফলে এখান থেকে দেখো, আমরা কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট বর্ণালেই পাবো। ভালো করে ব্যাপারটা বলি, যেহেতু E2 থেকে E1 এ নেমে আসার সময় নির্দিষ্ট পরিমাণ শক্তি বর্জন করছে, আবার E3 থেকে E2 তে নেমে আসার সময় আবার একটা আলাদা নির্দিষ্ট পরিমাণ শক্তি বর্জন করছে, কিন্তু সেই দুটো কখনো সমান না। অর্থাৎ ডেল্টা E2 আর ডেল্টা E1 কখনো সমান না। ফলে তারা কি হবে? কতগুলো নির্দিষ্ট বর্ণালী তোমার কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য নির্গত করবে। একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য বা সমস্ত বর্ণালী নির্গত করবে না। তাহলে এখান থেকে কি হচ্ছিল? আমরা পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারছি। এছাড়াও দেখো, আর একটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেখান থেকে আমরা এর ক্ষেত্রে ব্যাসার্ধ বা তোমার গণনা করতে পারি। 4 পয়েন্ট যেটি বলি, যে বললো ইলেকট্রনগুলো সেই পার্টিকুলার নির্দিষ্ট পথেই ঘুরতে থাকবে যেখানে কৌণিক ভরবেগ, অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ এর মান কত আছে? ইলেকট্রনের ভর যদি m হয়, যদি r ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে v গতিবেগ নিয়ে, তাহলে কৌণিক ভরবেগের মান হয় mvr। আবার বলছি, ইলেকট্রনের ভর যদি m হয়, যদি নির্দিষ্ট r ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে v গতিবেগ নিয়ে, তাহলে তার কৌণিক ভরবেগ কত হয়? mvr। বলছে এইটা কি হবে? এই কৌণিক ভরবেগটা কি হবে? h/2π এর কি হবে? সরল গুণিতক। অর্থাৎ বলতে পারি এই রকম, যে mvr সমান n ইন্টু h/2π, যেখানে সরল গুণিতক বা সরল পূর্ণ সংখ্যার গুণিতকও বলতে পারি, বা এখানে এরকম বলতে পারি n h/2π, যেখানে n সমান কত? 1 2 3 এরকম দশটা পূর্ণ সংখ্যা। তাহলে বিভিন্ন কক্ষপথে এটার মান বিভিন্ন। যদি আমরা দেখি, দেখো k কক্ষপথে যেখানে কত n সমান 1 হবে, তাহলে তার ক্ষেত্রে কত হবে? mv
আর সমান 1 ইন্টু এইচ বাই 2 পাই। ঠিক একইভাবে কে এল কক্ষপথে যেখানে এন সমান 2, তাহলে কৌণিক ভরবেগ কি হবে, এম ভি আর সমান 2 ইন্টু এইচ বাই 2 পাই ইত্যাদি ইত্যাদি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি হলো, ইলেকট্রনগুলো কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে, ওই বৃত্তপথে ঘোরার সময় ইলেকট্রনের শক্তি স্থির থাকে, ওইরূপ নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরার সময় ইলেকট্রন কোনরূপ শক্তি শোষণ বা বর্জন করে না। হ্যাঁ, ইলেকট্রন শক্তি শোষণ বর্জন করতে পারে কখন, যখন কেবলমাত্র একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায়। তাহলে বোর মডেল তোমাদের বোঝা গেছে।